আর আমি আলোচনার মাধ্যমে পুরো পৃথিবীকে জানাইলাম যে সালাউদ্দিনের মতো কুত্তার বাচ্চাকে বিশ্বাস করা যাবে না, কারণ শিলংয়ে গিয়া ভারতের কাছ থেকে সে ওথ নিছে কালাদান প্রজেক্টে সে সহায়তা করবে। পৃথিবী জানলো, ভাই 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 ভাই, পৃথিবী জানলো, কিন্তু তারেক রহমান জানে না। পৃথিবী জানছে, বিএনপির সিদ্ধান্ত মেকাররা জানে না। তারে শুধু প্রধানমন্ত্রীর ওটাকে কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় নাই, তাকে তারেক রহমানের অনুপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে, সংসদে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে মন্তব্য করবে, এই দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি। আমি আপনার এই কথাটার এখন এটা সমাধানটা কি? লেটস সে আমরা তো মনে করলাম যে এটা একটা সমস্যা, ঠিক আছে, সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি নিরাপত্তা টিমটা কম্পোজ এই সালাউদ্দিন সাহেবকে রাখেই তার যদি নিরাপত্তা, ইট ইস এ ভেরি টপ সিক্রেট একটা টিম, এবং সেখানে যদি উনি প্রথম কথা হলো যে উনি এটার আর্জেন্সিটা বোঝে কিনা, এটা হলো ফার্স্ট পয়েন্ট। উনি যদি এটা আর্জেন্সিটা বোঝে এবং সেখানে আমাদের কি ভূমিকা হওয়া উচিত উনি যদি নিজে না জানেন, আমি তো সবকিছু জানার কথা না, আমার তো স্পেশালিস্ট আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করবো ইন ফ্রন্ট অফ আদার্স, that give me an honest opinion, what do you think this will we need to do now? তখনই কিন্তু ইট উইল বি ক্লিয়ার যে কে কি পজিশন নিচ্ছে, এটা কিন্তু এক্সপোজড হয়ে যাবে। এখন আপনি সেগুলি না করে আপনি কোনো ফোরাম রাখলেন না, আপনার ডিসিশন মেকিং কোনো ফোরাম নাই, কোনো সিস্টেম নাই, তাহলে তো আপনি এগুলি পাবেন কোত্থেকে রে ভাই? এই কাজটাই কিন্তু ওই যে নিরাপত্তা উপদেষ্টা, যে ইট ইজ হিজ জব, তার কাজ হলো এই আর্কিটেকচারটা তার তৈরি করার কথা, and he will convince the prime minister যে দিস ইজ এ সিকিউরিটি সিচুয়েশন, উই নিড টু ডিসকাস, এটা আমাদের আলোচনা করতে হবে এবং এই আলোচনায় অমুক অমুক লোক থাকতে হবে এবং এই ইনপুট থাকা দরকার আমাদের। আমরা তো ভাই দেখছি 17 বছরে তো আমাদের যে আগের সিকিউরিটি অ্যাডভাইজার, তার কথা বলে তো লাভ নেই, হি ইজ গন, হি ইজ ফিনিশড। এখন আমরা দেখবো যে আগামীতে যারা আসতেছে তারা কত, এবং আমি জানি সিকিউরিটি অ্যাডভাইজার ইজ এ ভেরি 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 ক্যাপেবল অফিসার, ভেরি ক্যাপেবল অফিসার, কিন্তু তাকে তো কাজ করার স্কোপ পেতে হবে এবং তার যে রিলেশন উইথ প্রাইম মিনিস্টার, হি ইজ সাপোজ টু হ্যাভ দ্যাট অ্যাক্সেস এন্ড টু ডিসকাস দিস ম্যাটার, এবং সে সিলেক্ট করবে হু উইল বি দ্য অডিয়েন্স। এটা এই কনভিন্স করাটাই তার দায়িত্ব, এটাই তার দায়িত্ব। আমি আর আপনি জানবো না তো যে অ্যাকচুয়ালি সেখানে কি আলোচনা হচ্ছে, বিকজ উই আর নট ইন ইট। আমরা এখানে যেটা বলতে পারি হোয়াট শুড বি ডান, তারপরে দেখেন আমরা ওয়েট করি, বিকজ কেউ তো আর আমাকে এসে ব্যাক ব্রিফ করবে না যে হ্যাঁ ভাই আমরা করছি, বিকজ উই আর নট সাপোজ টু লিসেন টু দ্যাট, ইটস এ ভেরি কনফিডেন্সিয়াল ব্যাপার। গভর্নমেন্ট কি পজিশন নিচ্ছে, কিন্তু যখন আপনি এটা বাইরে প্রকাশ পাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি গভর্নমেন্ট কি ভুল করলো না ঠিক করলো। জিয়া ভাই, একটা পৃথিবীতে কিছু চরিত্রের মানুষ আছে, that I know I am an idiot, do not teach me how to become smart, because I wanna stay idiot. এটা আমার কথা না, এই কথাটা একজন বলছে, আপনারা পড়ছেন, তিনজনেই পড়ছেন, কিন্তু কেউ অ্যাকনলেজ করবেন না এই কথাটা। ডেল কার্নেগি এই কথা ভাই কন্ট্রাডিক্ট করার আমার আই ডোন্ট হ্যাভ দ্য কারেজ টু কন্ট্রাডিক্ট ইউ, ঠিক আছে না ভাই? এটা ডেল কার্নেগি এই কথাটা বইলা গেছে, হাসিন ভাই, অ্যাডভোকেট মামুন এবং জিয়া সাহেব, আপনারা, আমি এখন 2-3টা জিনিস দেখাবো, নিখুঁত ভাবে দেখবেন, তারপরে মন্তব্য করেন। তারেক রহমানের সিকিউরিটি অ্যাডভাইজার হলো এই লোকটা। ভাই আমার একটু বলার আছে ভাই আসবো জাকুব ভাই, আপনি দ্যাটস অল, আপনি এর বাইরে আর কিছু দেখায়েন না প্লিজ, আমার মাপ চাই আমি আপনার কাছে। ওকে ভাই, এই লোকটা প্লিজ, আবার এরপরে আর কিছু করেন, হি ইজ এ সিকিউরিটি অ্যাডভাইজার। ভাই এটা আমার ভাই আমি একটা কথা কই, আপনারা কইবেন, আপনারা পাশার একটা কাপড় ক্যালকাটায় খুলে রাখবেন, ক্যালকাটার লোকজনরা আপনার ওই নুনি সবতেছে, বসে বসে আপনি টুপি পরে মাথায় দিয়া মসজিদে ইমামতি করতেছেন। হোয়াট ইজ দিস? জাকব ভাই আমি একটু বলি, মানে আমি কিন্তু উনাকে আই রেসপেক্ট হিম বিকজ হি হ্যাজ ডিপ লাভ ফর দি কান্ট্রি and you are looking for a way out. We are not discussing individuals, we should be discussing policies.
plans, not them, Okay. not beyond that. ওকে, আমি এখন আপনাকে থামেন একটা কথা আপনাকে না, হাসিন ভাই এক সেকেন্ড। জিয়া ভাই, আপনি একজন জি। দেশপ্রেমিক, আপনি পলিসি নিয়ে কথা কইতেছেন, কিন্তু আপনি তার স্ত্রী পুত্র কন্যা দিয়ে কোন এক জায়গায় কম্প্রোমাইজড, তার দেশপ্রেম দিয়ে আমি কি বাদ ছিড়বো? আমার একটু আমি এটা জাকির ভাই, জবাব দিতেছেন না, আপনি আমার আমি কথার দিচ্ছি, জবাব দিচ্ছি, আমি দিতেছেন না। আমি আপনি তো আমাকে সুযোগ দিবেন তো যাওয়া দেওয়ার। ওকে, আমার বলেন। বলেন না। সারা পৃথিবীতে যারা যারা রাষ্ট্র চালায় তারা কিন্তু সবসময় আন্ডার ফোকাস, ঠিক আছে? নোবডি টেকস কেয়ার অফ দি পাস্ট। এখন কথা হচ্ছে যে আপনি একটা প্রসেসের ভিতরে আপনি এখানে আসছেন। আপনার পাস্ট যদি আমি আই কিপ অন ডিসকাসিং অ্যাবাউট দ্য পাস্ট, তাহলে কিন্তু আমরা আগে বাড়তে পারবো না। ওকে জিয়া ভাই, ওকে ভাই, আপনি একটা জিনিসকে বারবার রিপিট করতেছেন, নাম্বার ওয়ান, এটা বিরক্তিকর, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফাদার অফ ম্যানেজমেন্ট টম হপকিন্স একটা কথা বলছে যে তোমরা যদি সত্যমুখী হও আর ওই সত্যকে যদি অ্যাভয়েড করতে চাও, যুক্তি তৈরি করো, বাস্তবতা থাকুক না থাকুক। আমার কথা, আমি জেনারেল আজিজকে কেন বিশ্বাস করি না? কারণ জেনারেল আজিজ পাছার কাপড় খুলছে ভারতের কাছে। আমি জেনারেল আজিজকে কেন বিশ্বাস করি না? তার ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং কে ম্যানিপুলেট করা হইতেছে মদ, মাগি এবং ড্রাগ দিয়া। এখন আপনি বলবেন ভাই মদ, মাগির, ড্রাগ নিয়ে কথা কইেন না, আজিজের দেশপ্রেম আছে। ভাই নো, আই ডিসঅ্যাগ্রি। আমি এমন অফিসারদের উপরে রিলাই করব না, এমন অফিসাররে আমার চারপাশে রাখবো না যার বউ এবং স্ত্রী পুত্র কন্যারা ভারতের কাছে কম্প্রোমাইজড। আমি তাদের উপরে নির্ভর করবো না। এখন আমি একটা কথা বলি, ইট ইজ নট আজিজ ফল্ট, ইট ইজ দি পারসন হু চোজ আজিজ। আজিজের ফল্ট তো এটা না, তার তো চয়েস ছিল আরো ভালো somebody better। ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসেরও চয়েস ছিল জেনারেল ফেরদৌসকে আর মিলিটারি সেক্রেটারি না বানানো। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও পছন্দ ছিল লেফটেন্যান্ট জেনারেল হাফিজকে তার পাশে না বানানো। এই দুটি ছিল কুত্তার বাচ্চা কম্প্রোমাইজ অফিসার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নাইলা নিয়া বলদের মতো যমুনায় বসে আসছিল, তার জন্য হোগামারা গাইছে, হোগামারা খাওয়াইছে, ভদ্রতা দেখাইছে। ওকে হাসিন ভাই, আপনি কি জন্য বলতে চাইতেছিলেন? প্লিজ হাসিন ভাই। আমি বলতে চাচ্ছি ভাই, সব কথা ভুলে যাব। ব্রিগেডিয়ার শামস 5 তারিখ বিপ্লবের সময় হাসিনা পলায়ে গেলেন। উনি আমার সাথে রাত 1টা পর্যন্ত কচুয়াতে গেটেছিলেন আয়নাগর মুক্তির জন্য। আমি ব্যক্তি শামসকে বলবো, তার আমার সাথে সে একদম আমার সাথে ছিলেন রাত 1টা পর্যন্ত, একদম এই সামনে, ট্যাঙ্কের সামনে। চাই পড়ো বাদ করে, আমি তাকে অবমূল্যায়ন করি না। আমি মনে যোগ্য, কিছু ফল থাকতেই পারে ভাই, অনেক সময় কিছু করার থাকে না যদি হয়ে থাকে। এখন আসি কালাদান প্রজেক্টটা নিয়ে, যে জায়গা আসল আপনার ভাই, আপনারা ওভারলুক করতেছেন একটা জিনিস। কালাদান প্রজেক্ট হলো গিয়া অল্টারনেটিভ রুট, নদী পথ পালাতে জায়গাটা একটু পাথরের জায়গা, গভীর আছে কিন্তু অনেক বড় বড় পাথর আছে। এই জায়গাটা সম্পূর্ণ চীন স্টেট বলা হয়, এটি বেসিক্যালি উত্তর আরাকান। এই আরাকানে চীন গেরিলা বাহিনী আছে। এই চীনটাই হলো কুকি চীন, অর্থাৎ যে কুকি যে গোষ্ঠীটা কুকি মানে এলো গিয়া বেসিক্যালি এলো গিয়ে মিজোরায় 4টা 7-8টা গোত্র, এগুলি নিয়েই কুকি। এই কুকিরা নাগাল্যান্ডের দক্ষিণাঞ্চলে আছে, মণিপুরে আছে, মিজোরামে আছে। এদেরকে উস্কায় দিছে ভারত, অস্ত্র দিছে ভারত, উইথ এইম এই পালাতোয়া জায়গাটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। আমার দেশেও এই কুকিদের দিয়া বোম, যেটা কুকি, এই কুকি বাহিনী সৃষ্টি করা হয়েছে এই জায়গাটা নিয়ন্ত্রণ করার জন্য। আর বাংলাদেশ কিনলো এই কারাদান প্রজেক্টটাকে বাস্তবায়ন করার জন্য সীমান্ত সড়ক করলো। একটু বুঝেন, হাজার হাজার টাকা আমরা খরচ করতেছি সীমান্ত সড়ক, আমাদের দরকার ছিল না। আমরা সীমান্তে অনেক এরিয়া ক্যাম্প বানাতে পারতাম, দরকার ছিল না এই সীমান্ত সড়ক। সীমান্ত সড়ক কেন করা হয়েছে? এর আগে করছে চুক্তি, অর্থাৎ ভারতের বিরুদ্ধে কোন বিপজ্জনক কিছু হয় তারা এখানে আসতে পারে। অর্থাৎ এই সীমান্ত সড়কটা যে ধরতে পারবে, আলী কদম এবং থানচির মাঝখানে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা চলে গেছে পালাতোয়ার দুয়ার পর্যন্ত। ওখান থেকে মাত্র
15 থেকে 20 কিলোমিটার মাত্র। এই রাস্তাটা সম্পূর্ণ পাকা করা হয়েছে। কোনো কারণে এখানে কারো যাওয়া দরকার পড়ে না। কিন্তু কারণ ছাড়া রাস্তাটা বানাইছে ভারতের জন্য, আর কারোর জন্য না। এখানে কোনোদিন মানুষ যাবে না, কোনো কারণে যাবে না। মানে একটা কারণে তো মানুষ যাইতে হবে এন্ডে। গহীন জঙ্গল। এই কুকিচিন সৃষ্টি করা হয়েছে যা দিয়ে মিজোরামে গ্যাঞ্জাম চলতেছে। এই কুকিরা আর মেইতেরা মিলে মণিপুরের স্বাধীনতার দিকে যাচ্ছে। এই কুকিরাই হলো মাস্টার এইম, যত কিছু দরকার পড়ে বড়য়ের, যেটা অনেক ইন্ডিয়ান আর্মি করতে পারে না, এই কুকিটি দিয়ে করায়। আমার দেশে কুকি দিয়ে করায়। সেম এই কুকিটাই ব্যবহার করা হচ্ছে এই কারাদান প্রজেক্টটাকে বাস্তবায়ন করার জন্য, যাতে কোনো সমস্যা না হয়। এবং পাশাপাশি এই রোহিঙ্গাদের সরাই দিলে আরাকানের অংশে রোহিঙ্গা থাকবে না। বাকি যারা আছে আরাকান আর্মি, এদের কিন্তু ডিসিপ্লিন খুব খারাপ। টাকা পয়সা, মদ, মাদক এক্সিলেন্ট তারা। কিন্তু মুসলমানদের একটি সমস্যা। তো আমাদের অনেক স্কোপ আছে রোহিঙ্গাদের ফেরত পাঠানো। একটা হলো আরাকান আর্মির সাথে আন্ডারস্ট্যান্ডিং এ এসে শক্তভাবে 50% কি 40% লোক আরাকান আর্মির বাংলাদেশের লোকজন। এদের বাংলাদেশের পরিবার আছে বান্দরবনে সবার। তারপরে আপনি মনে করেন আর একটা রকম মায়ানমারকে স্বীকৃতি দিয়ে মায়ানমারের সাহায্য নিয়ে করা, যেটা হয়তো আমেরিকা লাইক করবে না। বাট আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য একমাত্র বন্ধু হলো চীন। চীনের এই সিতুই আকিয়াব জায়গাটা তার নিয়ন্ত্রণে আছে। এখন আমাদের বসে কাজ করতে হবে। বর্তমানে এই রোহিঙ্গা সমস্যা সমাধান করার জন্য বেশ গণ্যমান্য ব্যক্তি ঢাকায় পার্বত্য এলাকায়। আশ্চর্য লাগবে আপনি বলতে, মানে খুবই ভয়ঙ্কর জিনিস। লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ, স্যার চিনেন, আর কোর্সমেট কেটে জানি না আমি, স্যার চিনেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ। ইনাকে এখন একটা থিঙ্ক ট্যাঙ্কের প্রধান বানানো হয়েছে। দীর্ঘদিন উনি শেখ হাসিনার সাথে ছিলেন। উনার চেয়ে বিশ্বস্ত ছিলেন যেন আজিজ, উনি যেন আজিজ সেনাপ্রধান হয়েছেন। উনি দীর্ঘদিন ছিলেন আওয়ামী লীগের আস্থায়। উনি এখন এই দায়িত্বে আছেন। কি এই থিঙ্ক ট্যাঙ্কের দায়িত্বে? এই থিঙ্ক ট্যাঙ্ক হলো ওসমানী থিঙ্ক ট্যাঙ্ক। স্যার জানেন কিনা, রিসেন্টলি করে ওসমানী থিঙ্ক ট্যাঙ্ক। উনি এই আরাকানদের ব্রিফ করতেছেন, আরাকান সম্বন্ধে ব্রিফ করতেছেন। বিকজ উনি বান্দামান ব্রিগেড কমান্ডার ছিলেন, স্যার বান্দামান ব্রিগেড কমান্ডার ছিলেন। এখন ব্রিগেড কমান্ডার থাকলেন ওই নাইকনচুরি কোনায় আরএসও আর তার কাহিনী চক্র, ভূমির যে বৈষম্য, এগুলি উনি বুঝবেন না। বাট উনি ব্রিফ করতেছেন, উনি তো ওনার মতো করে ব্রিফ করবেন আওয়ামী লীগকে খুশি করার জন্য। আওয়ামী লীগকে খুশি করার জন্য, অর্থাৎ ভারতকে খুশি করার জন্য ওইভাবেই রোহিঙ্গা প্রজেক্টে বাস্তবায়ন করবেন। এবং আমরা এখানে লাফালাফি করতেছি, ওদিকে কিন্তু কাজ দেওয়া হওয়ার হয়ে গেছে। এবং এখানে অনেকেই কাজ করেন। ওসমানী থিঙ্ক ট্যাঙ্ক সম্ভবত নামটা, এটা সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় এটা চলে, নতুন করে বানানো হয়েছে। এর প্রধান হলেন গিয়ে আমাদের লেফটেন্যান্ট মাহফুজ। মাহফুজ সম্বন্ধে স্যার ভালো জানেন, উনি বলতে পারবেন। বাট কথা হলো, আপনি যা কিছু করেন রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে কথা বলেন, রোহিঙ্গা Okay. ক্যাম্পে যেন তাদের সাথে কথা বলেন, সঠিক হাসিন, সিদ্ধান্ত পাবেন। ওকে হাসিন ভাই, আপনার প্রত্যেকটা কথা আমি মনোযোগ দিয়ে শুনছি। এবার আপনাকে একটা কিছু আপডেট দেই। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা ইনভলভমেন্ট পার্টির সাথে উনি কথা বলছে এবং তাদের সাথে অ্যান্টোনিও গুটেরেসের সামনাসামনি কথা বলাইছে, চায়নার সাথে কোঅর্ডিনেট করছে, মায়ানমারের হুন্টার সাথে কোঅর্ডিনেট করছে। আপনি অবাক হবেন, জাতিসংঘকে রাজি করাইছে, আমেরিকাকে রাজি করাইছে। তারপরে উনি বলছে ঠিক আছে তুমি মুভ করো এই আইডিয়া নিয়ে। এবং সে অ্যান্টোনিও গুটেরেস রে বলল আমি ইমপ্লিমেন্ট করার আগে তুমি বাংলাদেশে আসো, আমি তোমারে ব্রিফ করি। তাকে রামুতে নিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্টোনিও গুটেরেসকে ব্রিফ করলো যে আমরা এইভাবে করব, এইভাবে করব, একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করব। হিউম্যানিটেরিয়ান করিডোরে আমরা ওখানে হেলথ কেয়ার, ফুড, এইসব সাবজেক্টে জাতিসংঘে দিবে, রাস্তা মেরামত জাতিসংঘ কইরা দিবে, রোহিঙ্গাদেরকে এইখান থেকে আমরা এখানে নেব। ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নাকে কনভিন্স করতে পারছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাকে কনভিন্স করতে পারছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ, চায়না, মায়ানমার, থাইল্যান্ড যাদেরকে ওখানে লজিস্টিক দিবে এই ব্যাপারে বলা হয়েছিল, সবাই রাজি হয়েছে।
শুধু একজন পারেন, একজনকে সে কনভিন্স করতে পারে না, ওই একজন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। ওই একটা লোকের জন্য, মানে লোকের জন্য রোহিঙ্গারা এখনো বাংলাদেশে। না, আমার এখানে আই হ্যাভ অ্যান অবজারভেশন। আমি একটা ব্রিগেডিয়ার জি, আমি আপনার কাছে আসি। আপনার আছে অবজারভেশন, অবজারভেশনের অর্থ হচ্ছে আপনার ওপিনিয়ন আছে আপনার স্টাডিজ এর উপরে, আর আমার যেটার উপরে কথা বলতেছি দ্যাট ইজ এ ফ্যাক্ট। ভাই আমি তো আপনার ভাই আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে আসবো, আপনার অবজারভেশনটা শুনবো, উইথ ইউ অল রেসপেক্ট, অফকোর্স আসবো, আমি আপনার কথা শুনবো। দেয়ারফর ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করলেন। জাতিসংঘ, আমি অ্যান্টোনিও গুটেরেসের সাথে ইন রিসেন্ট ডেজ তার অফিসে যোগাযোগ করা হইল যে মহাসচিব তো ওখানে গেছিলেন, ওখানে নেওয়ারও কথা। আমি গত 2 সপ্তাহ আগের কথা বলছি হাসিন ভাই, 2 সপ্তাহ আগে, 2 মাস আগের না, 2 সপ্তাহ আগে। বলছে ডক্টর মোহাম্মদ ফেল টু অ্যাচিভ দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য আর্মি চিফ। এখন আমাকে বলেন, আমি আপনাকে বলবো, জাতিসংঘ আমি যখন এটা নিয়ে পুশ করলাম, আমি পুশ করছি কি, আমরা জাতিসংঘ প্রেস রুমে গেলাম, প্রেস রুমে প্রশ্ন করলাম, তারপরে রেফার করা হইলো যে মিস্টার মিল্টন, উই আর গোনা রেফার ইউ টু দ্য সেক্রেটারি জেনারেলস অফিস। এখন আমরা এই ধরনের লোকজন বাংলাদেশে বসাই আমরা যদি বলি নো কোয়েশ্চেন অ্যাবাউট করিডোর, সেনাপ্রধান ওয়াকার কইল we are not going to compromise on corridor। এইটা নিয়ে রুমিন ফারহানা লাফাইঙ্গা শুরু করলো, সালাউদ্দিন লাফাইঙ্গা শুরু করলো। যেদিন ওয়াকার কইছে নো মোর করিডোর, ওই দিনের সেকেন্ডের পরের থেকে রুমিন ফারহানা লাফায়, ওই দিন থেকে সালাউদ্দিন লাফায়, ওই দিন থেকে আমির খচ্চর মাহমুদ লাফায়, ওই দিন থেকে আব্দুল আবাল মিন্টু লাফায়, ওই দিন থেকে মির্জা ফখরুল লাফায়। ওকে, এই সিচুয়েশন। ওকে, এবার আমি এই ইস্যুতে মিল্টন ভাই আমার সাথে আমার আই হ্যাভ সামথিং টু, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি। এটা আমি কারো আমি ব্রিফিং নিতে যাচ্ছি। শোনেন, আমি কঙ্গোতে ব্রিগেড কমান্ডার, এমন একটা জায়গায় সাউথ সুদানের বাউন্ডারিতে, এবং ইউএনএইচসিআর সহ ইউএন এর যতই এই আপনার আমি এটা জানি, বলেন, আমি জানি এটা, বলেন কি বলেন আপনি ইউএনএইচসিআর এর ওইখানে যে রোলটা প্লে করছে ভাই কঙ্গোতে সুদানের সাথে, আমি সাউথ সুদান, আমি এটা সম্পর্কে জানি, যথেষ্ট পড়ছি। আজকের সাবজেক্টটারে আমি ওইদিকে নেব না। আপনি আমার তাহলে তো আর আপনার মানে আপনি যদি আমার আই এম টকিং অ্যাবাউট দি অ্যাটিটিউড উইথ হোয়াট এজেন্ডা ইউএন কামস ইন এ কান্ট্রি। তারা পাগল বানায় ফেলছে 3 মাস থেকে বিভিন্ন রকম সিচুয়েশন রিপোর্ট দিয়ে, যে ইলেকশন যদি হয় সাউথ সুদানে দেয়ার উইল বি ম্যাসিভ আপনার এক্সট্রিকেশন অফ পিপল, মানে ওখানে একটা সিভিল ওয়ার হবে এবং পিপল উইল বি পুশড আউট। এবং আমাদেরকে বলছে যে আমরা যেন সমস্ত তাদের জন্য অ্যাকোমোডেশন রেডি করি, তাদের জন্য এই রেফিউজিদের জন্য অ্যাকোমোডেশন রেডি করি, ইন্টারনাল মানে ডিসপ্লেস পিপলের জন্য, তারপরে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি। তো আমাকে আমার ফোর্স কমান্ডার বললো, তুমি একটু যাও তো, গিয়ে একটু দেখে আসো ঘটনা কি। ওই পাশে সাউথ সুদানে বাংলাদেশের একটা কন্টিজেন্ট ছিল, আমি ইউএন এর রিসোর্স ইউজ করে আমি সেখানে গেলাম। যাওয়ার পর আমি প্রত্যেকটা বর্ডারিং টাউনশিপে গেছি 3 দিন ধরে, হেলিকপ্টারে গেছি। আই হ্যাভ টক টু দি পিপল, এবং তারা বলছে ইলেকশনে ভায়োলেন্স হওয়ার কোনো সুযোগ নাই, উই আর অল রেডি টু গিভ ভোট। আপনি কি বিশ্বাস করবেন, আপনি কোনো ঝামেলা হয় নাই, কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই, কিন্তু ইউএন একটা হাইপ তৈরি করছে যে এখানে একটা গন্ডগোল লাগবে, দে নিড ফান্ড, দে নিড রিলিফ, দে নিড মানে সো মেনি থিংস। তো ইউএন যখন একটা কাজ করে এবং সেইখানে যদি আমরা ঝাঁপায় পড়ি, উই আর গোইং টু ল্যান্ড আপ ইনটু ট্রাবল। দিস ইজ মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স। তার আগে আমি একটা কথা বলি আপনাকে। আপনি যদি বলেন যে টেল মি ফর হাউ মেনি ইয়ার্স প্রফেসর ইউনূস হ্যাজ স্টাডিড অ্যাবাউট রোহিঙ্গা, কত বছর উনি পড়ছে? ভাই আমি তো রোহিঙ্গা, আমরা তো আপনাকে আমি একটু হাঁটাই, যেই রাস্তা দিয়ে আপনি আমাকে নিছেন আমি একটু আপনাকে হাঁটাই। হ্যাঁ বলেন।
geopolitical importance of Sudan and Congo and geopolitical position and involvement of other country in Rakhine, Myanmar. Do you feel the same? No, Is it there is a not. comparison? They, Okay. they are made তো to এখন comparison, একটা but কথা they're ভাই different. ভাই জিওপলিটিক্যাল এন্ড রিজিওনাল পলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্সে সুদান, সাউথ সুদান এবং কঙ্গো হচ্ছে ডি মাইনাস ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল লোকেশন। ওর কোনো ইম্পর্টেন্স নাই, হ্যাঁ, ওটা জাহান্নাম হয়ে agree. যাবে, ওটা যে বুরুন্ডি আর রুয়ান্ডা, কিচ্ছু আসবে যাবে না। কিন্তু মায়ানমার, চীন, বাংলাদেশ, আরাকান, those are B plus location geopolitically importance. একটা কথা, আমি ফরেন পলিসি নিয়ে স্টাডি করছি জিয়া ভাই, এবং আরেকটা কথা, বাংলাদেশের কোনো কলেজে না ভাই, আমার আমার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে আমি মাইনর স্টাডি করছি, এবং সেখানে একটা কথা লেখা আছে, এক একটা দেশের পলিসিকে জিওপলিটিক্যাল লোকেশনের উপরে অবজার্ভ করো, তোমার নিজের যুক্তি দিয়ে না। আমারে অনেকে বলে আপনি আমেরিকার তাবেদারি করেন, প্যালেস্টাইনে এত আমেরিকান এত মারছে, আমি কিছু মারছে, সত্য কথা। ওখানে আমেরিকার রোল অ্যাবাউট ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন, সেম আমেরিকা ইজ প্লেইং ডিফারেন্ট রোল ইন এ ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ আমেরিকান ফরেন পলিসি। জাতিসংঘ আপনি কঙ্গোতে এবং সুদানে যা করছে এইটার লগে একটু চিন্তা করেন তো, জাতিসংঘ যে ইলেকশন করছে এল সালভাডরে, আপনি দেখেন তো কোনো কম্পারিজন পান কিনা ওখানে, নাই। তো আমি যে কোনো সময় যে কোনো মানুষকে থামাই একটা কারণের জন্য। আমার একটা এক্সপেরিয়েন্স আছে, আমেরিকায় আমি যখন প্রথম আসি জিয়া ভাই, জাতিসংঘে তখন প্যালেস্টাইনে তখন আপরাইজিং, আমি জাতিসংঘের প্রেস রুমে ঢুকছি, আমি নিজে ওখানে বসে আমি আমার প্রশ্ন করার সুযোগ আসছে, আমি প্রশ্ন করি নাই, কারণ 45টা মিনিট আমি চোখ মুখ বুঝে সবার প্রশ্ন এবং রেসপন্স গুলো দেখতেছিলাম। পরে আপনি কি জানেন আমি প্রশ্ন না কইরা বাইরে আসছি, কারণ আমি যে মোটিভেশন নিয়ে ওইখানে ঢুকছি, আমার নিজের পার্সোনাল যে অবজারভেশন ছিল যে আমি এই বিষয়টা সম্পর্কে জানি, পরে দেখলাম যে না, আসলে আমি জানি না। তো আমি আমাতে চাচ্ছি একটা কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূস কবে রাখাইন নিয়ে স্টাডি করছে, এটার আগে আমি স্টাডি কি করছি জানেন? আমি পল ভালকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মিটিং করছে রাখাইনদের এই নিয়ে, রোহিঙ্গাদের নিয়ে, এবং ওই মিটিংটায় 3.5 ঘন্টার আলোচনা হয়েছে। তো পল ভালকারকে সরাসরি আলোচনার মধ্যে এইটা আসছে যে এটা সম্পর্কে হিস্ট্রি পড়ার বয়স আমার নাই। কে বলছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি সাবজেক্টটা সলভ করতে চাইতেছি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেন বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল পারসেপশনে রোহিঙ্গাদের আরাকানে যদি নেয়, বাংলাদেশের জাতীয় স্বার্থ এখানে জড়িত। ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হবে, কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসএগ্রি করি না আপনার সাথে, বাট দি ওয়ে ইট ওয়াজ বিং ডান, দাঁড়ান, আপনি যা বলছেন ফাইন, বাট কথা আপনি যা বলছেন ফ্রম ইয়োর স্টাডি, আর আমি আপনাকে যা বলতেছি ফ্রম মাই ওয়াকিং অন দ্য গ্রাউন্ড। কিন্তু যে ওয়াকিং এ গেছেন, আপনি মক্কা শরীফে যাইয়া হজ করছেন, কিন্তু আপনি ওই ওটার কি বলে, আপনি আমেরিকায় এসে হজ করতে পারবেন না। আপনি যেটা কম্পেয়ার করতেছেন ওই জায়গার সাথে জিওপলিটিক্যালি। আচ্ছা হাসিন, তুমি ওনাকে বলো যে আই সার্ভড ইন বান্দরবন এরিয়া এন্ড আই হ্যাভ ওয়ার্কড দোজ এরিয়াস ওয়্যার দি প্রবলেম লাইজ। ঠিক আছে না? তো আমি আপনাকে যে কথাটা বলছি সেটা হলো যে আপনি এই যে প্রফেসর ইউনূস সাহেব, যদি উনি মিলিটারির সাথে ডিসকাস না করে যে কি কনসার্ন আমাদের সিকিউরিটি ইস্যুস গুলি কি, তোমরা কেন বাধা দিচ্ছ বা তোমাদের কেন অপিনিয়ন আদারওয়াইজ, সেটা তো আপনার তাকে জানতে হবে। তো হি ডিড নট সিট উইথ দেম, হি ডিড নট সিট।
ওকে, I have spoken to আচ্ছা, the person, and আমি বলি আপনাকে, I have spoken to the person who was involved in the whole issue, still serving. He said, sir, he had no আপনি exchange of opinion with us. আচ্ছা, আপনি কি হাফিজের সাথে কথা বলছেন? কোন হাফিজ? জেনারেল হাফিজ? General Hafiz was not issued. General Hafiz was not না, আমি concerned on this. বলছি আপনি কি জেনারেল হাফিজ তখন ডিফেন্স অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ভাই, ইউনূসের? আপনি একটা জিনিস বলতে, আপনি যেটা শোনেন মিল্টন ভাই, আমি আপনাকে বলি, আপনি ডিফেন্স অ্যাডভাইজার বলে আপনি যে জিনিসটা চিন্তা করছেন বাংলাদেশের ডিফেন্স অ্যাডভাইজার সেটা করে না। They don't do that. তারেক সিদ্দিকী তারেক কোনটা করে সিদ্দিকী না বাদ দেন। ভাই? তারেক কেন সিদ্দিকী is the বলতে wrong example. আহ, তারেক সিদ্দিকীর শামীম কারণেই ইস্কান্দার আজকে শোনেন, করে নাই, জিয়া ভাই শোনেন, শামীম আমি বলি ইস্কান্দার আপনাকে, কোনটা করেনি? শোনেন, আমি বলি আপনার, শামীম ইস্কান্দার, সাঈদ ইস্কান্দার, তারেক সিদ্দিকী, তারা হলো কন্ট্রাক্ট নিছে খালি। ওকে, তারা ব্যস্ত ছিল খালি কন্ট্রাক্ট নেওয়াতে। ইউ আস্ক এনিবডি, সে বাংলাদেশের ডিফেন্সের 17 বছরের সব কন্ট্রাক্ট তার কাছে, সব বিল্ডিং তার কাছে। নিন, আপনি যে এক্সপেকটেশন আপনার ডিফেন্স অ্যাডভাইজার, আমার তো ভিউ ইজ টোটালি ডিফারেন্ট। তার তো কোনো বিজনেস এই কন্ট্রাক্টরে, সে হলো সব এমইএস এর কন্ট্রাক্টর নিয়ে ব্যস্ত থাকতো, সে সাপ্লাই নিয়ে ব্যস্ত থাকতো। সে কিসের আপনার জাতীয় নিরাপত্তায়, সে খালি মানুষের কার বাড়ি লুট করতে হবে, কার জায়গা দখল করতে হবে, সেগুলো নিয়ে ব্যস্ত ছিল। আপনার একটা ভিউ হইলো হাফিজ সাহেব বোধহয়, বিকজ হি হ্যাজ শোন দ্য ওয়ে হাউ এ সিকিউরিটি অ্যাডভাইজার ওয়ার্কস, আর বাকি সিকিউরিটি অ্যাডভাইজার ইজ ফলোইং দ্য ফুটস্টেপ। আই হোপ দ্য প্রেজেন্ট সিকিউরিটি অ্যাডভাইজার ডাজ নট ফলো দ্য সেম ফুটস্টেপ। এবং এই জন্য সে কি করছে, হি হ্যাজ প্লেসড হিমসেলফ উইদিন দি ইউনিফর্ম। সে কিন্তু ওই প্রাইম মিনিস্টার ওখানে বসে না, সে বসে হলো উইদিন দি ইউনিফর্ম, উইদিন দ্য সোসাইটি, যেখানে সে তার ইনপুট দিতে পারবে, যেখানে সে ইনপুট নিয়ে হি উইল ক্রিয়েট সামথিং নিউ। এন্ড দ্যাটস ওয়াই আই সেড দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য আদার সিকিউরিটি অ্যাডভাইজার এন্ড দ্য প্রেজেন্ট সিকিউরিটি অ্যাডভাইজার। ঠিক আছে না? আমরা তো ভাই আশা হারাই ফেলে চলবে না, উই ক্যানট চেঞ্জ এভরিবডি। আমি একটা কথা, আমরা যদি রং এক্সাম্পলটাকে যদি আমাদের রাইট, তো আপনি মিলিটারি প্রফেশনাল যারা ওখানে মাঠে কাজ করছে, যারা প্রতিদিন মানুষের সাথে যোগাযোগ করছে, আপনি তার সাথে যদি আপনি কথা না বলেন, তাহলে তো আপনি হয়তো গুটিয়ারেস রে দিয়ে আমি কিছু কোনো কাজ করতে পারি, সে তো আইসা হেলিকপ্টারে এসে দেখে শুনে চলে যাবে। আমি আপনার একটা কথা জিয়া ভাই, আপনার একটা কথা আমি জিজ্ঞাসা করি, ডু ইউ থিংক বাংলাদেশ আর্মি ইজ ইন এ পজিশন টু রিজলভ রোহিঙ্গা ইস্যু? Bangladesh Army cannot do it, but Bangladesh Army can give the practical view. ওকে, আপনার আমি আপনি একটা কথা বলি, তারা একটা মাইক্রোস্কোপ, ওকে, they can give that microscopic view to the আমি people. আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশ, নাইদার বাংলাদেশ গভর্নমেন্ট নর বাংলাদেশ আর্মি cannot come to the resolution to resolve রোহিঙ্গা ইস্যু। এখন একটা জিনিস আছে, জেনারেল ওয়াকারকে তখন বলা হয়েছিল যে গুটেরেজের সাথে মিটিং এ ডক্টর মোহাম্মদ ইউনূস হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে যে কথাবার্তা বলছে, এই আলোচনায় পার্টিসিপেট করার কথা, হি ফ্ল্যাটলি রিফিউজড। Bhai, it was a plea only, for your information. It was a plea to create a big chaos inside. It was a plea. I'm telling you this much. What Because plea? এই কালাদান প্রজেক্টে America he is a beneficiary of it. It is in their interest. He wanted to go there. ও আপনি যাদের কথা বলছেন, the western জিয়া ভাই, different. জিয়া ভাই, এখন আপনারে আমি বলি, আপনার এটার উপরে আরেকটু স্টাডি দরকার। এই মাত্র আপনি যে কথা, আপনি এই মুহূর্তে যে কথাটা আপনি বলছেন, এটার উপরে আপনার আরেকটু স্টাডি দরকার। That's all I can say. আমি বলি, আপনি যে your eyes, your goggles are different than my goggles. You should understand that. I'm Okay. staying in Bangladesh. I look for the hits that Bangladesh is going to receive for anything goes wrong. It is Okay. better to have a stalemate than getting things wrong. আমি একটা কথা বলি, আমি বাংলাদেশের যে কোনো সাবজেক্টে গ্লাস পইরা কোনো তথ্যের উপরে নির্ভর করি না। আমি কোনটার উপরে নির্ভর করি জানেন? আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি, এবং ওই ব্ল্যাক এন্ড হোয়াইট যেখান থেকে ইনভেন্ট হয় এগুলো নিয়ে আলোচনা করি, করার পরে আমি বলি এটা কি হইতে পারে। তারপরেও ভাই, তারপরেও আবার আমেরিকার বাইরের থেকে ওইটাকে ভেরিফাই করতে যায়, ইজ ইট রিয়েলি ট্রু? এখন আপনারা বাংলাদেশে বসে দুনিয়া সবই উদ্ধার করেন ভাই, কিন্তু আমরা বাংলাদেশে বসে দেশপ্রেমিকদের খুঁজে বাইর করতে গেলে আমাদের মাইক্রোস্কোপ লাগে। এখন
বাংলাদেশটাই তো এরকম রে ভাই, হোয়াট টু ডু? ভাই ভাই বাংলাদেশটাই এইরকম না, বাংলাদেশটা এরকম হবে কেন? কথাটা হচ্ছে একটা জায়গায়। প্রশ্ন, এই প্রশ্নটা তো এখন আমারও কেন হবে? আমরা যখন ইন্ডিভিজুয়াল ওপিনিয়নকে প্রেফারেন্স দেই, তখন আমরা নিজেদেরকে এক জায়গায় লিমিটেড করে ফেলাই, ওইখান থেকে বাইরে যেতে পারি না। হাওয়েভার আমি আর আপনি পার্সোনালি বিতর্ক করতেছি না, বাট না, না, এই সাবজেক্টে আপনাকে আমি ঠান্ডা মাথায় আমি কনক্লুড করবো জিয়া ভাই আপনার সাথে আলোচনায়, যে এই বিষয়টায় আপনি যেটা বলছেন কালাদান প্রজেক্টে যেখানে যেটা হইছে না হইছে, এটা নিয়ে আবার রিসেন্টলিও ওয়াকার মিয়ার একটা ভিজিট আমেরিকায় হইছে, ওখানেও কি কনভারসেশন হয়েছে আমি তা জানি। এখন আপনি 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 আমার আমি 2-4 দিন আগের কথা কইতেছি, ওখানে তার কথাবার্তা হইছে, কোন আলোচনা হইছে, তারে কোন জায়গায় কি আপ্যায়ন করা হয়েছে আর কোন জায়গায় বাইর করে দেওয়া হয়েছে আমি এটাও জানি। এখন আপনারা বাংলাদেশে বসে ওপিনিয়ন আর হাইপ তৈরি করে তো কোনো লাভ নাই রে ভাই। না, বাট আমার কথা হচ্ছে যে দেখো ভাই, আপনি তো যে আপনার আর আমার আমার আর আপনার পারপাস কিন্তু একটাই, সেটা হলো টু আমি লুক তো ইনটু দ্য দ্বিমত ইন্টারেস্ট অফ পোষণ করি বাংলাদেশ। না, জিয়া ভাই আমি দ্বিমত পোষণ করি